আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় দিলারা হাশেম। আজকের আলোচ্য বিষয় দিলারা হাশেম। বন্ধুরা, দিলারা হাশেম এই অংশটি থেকে বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। কোনটি সঠিক? কোনটি সঠিক? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ঘর মন জানালা উপন্যাস। অর্থাৎ প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে শুধু একটি অপশন সঠিক ছিল এবং সেটি ছিল ঘর মন জানালা উপন্যাস। পরবর্তী প্রশ্ন, ঘর মন জানালা এই উপন্যাসটির রচয়িতা কে? ঘর মন জানালা এই উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে দিলারা হাশেম। দিলারা হাশেম। বন্ধুরা, বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় দিলারা হাশেম এই অংশটি থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো হচ্ছে এই দুটি প্রশ্ন, অর্থাৎ দিলারা হাশেম তার রচিত উপন্যাস ঘর মন জানালা এই বিষয়টি থেকেই শুধু প্রশ্ন আসে। বলা যায় একটি প্রশ্ন, যদিও প্রশ্নটি দুই ভাবে ভেঙে আসে। একটি ভাবে আসে যে নিচের কোনটি সঠিক, ঘর মন জানালা উপন্যাস। আরেকটি অপশন আসে বা আরেকটি প্রশ্ন আসে, ঘর মন জানালা এই উপন্যাসটির রচয়িতা কে, অথবা নিচের কোন উপন্যাসটি দিলারা হাশেম রচিত। অর্থাৎ ঘর মন জানালা এই উপন্যাসের রচয়িতা দিলারা হাশেম, অথবা কোনটি সঠিক, ঘর মন জানালা এটি একটি উপন্যাস। বন্ধুরা, বারংবার আমি যে বিষয়টি আপনাদেরকে অনুরোধ করে থাকি যে আধুনিক যুগ থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ একজন সাহিত্যিক থেকে আপনারা একটি প্রশ্ন পাবেন। খুব বেশি সৌভাগ্যবান যদি আপনারা হয়ে থাকেন তাহলে হয়তো দুটি প্রশ্ন আসতে পারে, তবে এই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। যেহেতু প্রশ্নকর্তার হাতে রয়েছে আনুমানিক 120 থেকে 150 জন সাহিত্যিক আর প্রশ্ন করতে হবে মাত্র 15টি, সেক্ষেত্রে অবারিত সুযোগ রয়েছে। যে কোনো 15 জন সাহিত্যিক থেকে 15টি প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা, কাউকে বাদ দেওয়ার কোনো রকমের কোনো অবকাশ নেই। প্রত্যেক সাহিত্যিককে আয়ত্ত করতে হবে। সেক্ষেত্রে 15টি নম্বর পেতে হলে আপনাদেরকে আয়ত্ত করতে হবে আনুমানিক 120 থেকে 150 জন সাহিত্যিক, অর্থাৎ 150 জন সাহিত্যিক। সেক্ষেত্রে বন্ধুরা, এমন কিছু সাহিত্যিক রয়েছেন যে আপনারা যদি 1900 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ধরেন, এরকম 100 জন সাহিত্যিক পাবেন যাতে প্রশ্নপত্রের সংখ্যা কম কিন্তু প্রশ্নগুলো অধিক সংখ্যক হারে আসে। এক দিলারা হাশেমকেই যদি আমরা একটা উদাহরণ হিসেবে ধরি, বা আপনারা যদি এটাকে একটা স্যাম্পল হিসেবে দেখেন, সেক্ষেত্রে দেখা যায় যে মাত্র দুটি প্রশ্ন, ঘর মন জানালা মূলত একটি প্রশ্ন, দিলারা হাশেম রচিত উপন্যাস কোনটি, ঘর মন জানালা। নিচের কোনটি সঠিক, ঘর মন জানালা এটি একটি উপন্যাস। তাহলে এই দুটি প্রশ্ন আয়ত্ত করতে কতটুকু সময় লাগবে? খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে, তারও কম সময় লাগতে পারে। অর্থাৎ আপনি একজন সাহিত্যিককে আয়ত্ত করে নিলেন। এইভাবে যদি আপনি পড়েন তাহলে দেখা গেল যে এইরকম যে সাহিত্যিকগণ আছে, ধরা ধরা যেতে পারে বন্ধুরা, দিলারা হাশেমকে দিয়ে আপনি শুরু করতে পারেন, হতে পারে খান মোহাম্মদ মঈনুদ্দিন, হতে পারে খন্দকার মোহাম্মদ ইলিয়াস, হতে পারে খন্দকার শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, হতেই পারে বন্ধুরা। আপনারা রশিদ করিমকে দিয়ে শুরু করতে পারেন, শাহেদ আলীকে দিয়ে শুরু করতে পারেন, আবু রুশকে দিয়ে শুরু করতে পারেন, যে কাউকে দিয়ে শুরু করতে পারেন বন্ধুরা। হতে পারে সৈয়দ মুস্তফা সিরাজ, হতে পারে আনিস চৌধুরী, হতে পারে কামাল চৌধুরী। এই সাহিত্যিকগণকে আয়ত্ত করতে আপনার কতটুকু সময় লাগবে? সর্বোচ্চ 1 ঘন্টা কি 2 ঘন্টা, এর বেশি সময় কিন্তু লাগবে না বন্ধুরা। কিন্তু আপনারা হিসাব করে দেখেন যে আপনারা হয়তো 20 জন সাহিত্যিককে আয়ত্ত করে ফেললেন, সময় লাগলো মাত্র 2 ঘন্টা। দিলারা হাশেমের কথাই যদি আমরা ধরি, আব্দুর রাজ্জাকের কথা, আব্দুর রাজ্জাককে আয়ত্ত করতে কতক্ষণ লাগবে? প্রশ্নই দুটি বা একটি প্রশ্ন, কন্যাকুমারী এই উপন্যাসটির রচয়িতাকে। তাহলে বন্ধুরা কতক্ষণ সময় লাগে? কাজে আপনারা যদি একটু কৌশলগত অবস্থান নেন, একটু কৌশলী হন, তাহলে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা কতটাই না সহজ হয়ে যায় যদি একটু কৌশল অবলম্বন করা যায়। কিন্তু এমন একজন সাহিত্যিককে আপনারা বেছে নিলেন যার মধ্যে প্রশ্নই আসে 500 বা তার থেকে বেশি। সেই ক্ষেত্রে সেই সাহিত্যিক থেকে আপনি একটি প্রশ্ন পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু তাকে আয়ত্ত করতে আপনার চলে গেল 15 দিন। সেক্ষেত্রে আপনি তো হতাশ হয়ে যাবেন।
আপনাদের মধ্যে একটা হতাশা চলে আসবে, একটা নিরাশা চলে আসবে, আপনার মনোবল ভেঙে যাবে, আত্মবিশ্বাসে চিড় ধরবে। সেই বিষয়গুলো কিন্তু আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকটাই ক্ষতির কারণ হয়ে যাবে। এই ধরনের বিষয়গুলো একজন পরীক্ষার্থীর মনোবল ভেঙে দেয়। সেক্ষেত্রে বন্ধুরা, আমি বারংবার করে বলি যে এমন কিছু সাহিত্যিক বা এমন 100 জন সাহিত্যিককে বেছে নেন যাদের প্রশ্নপত্রের সংখ্যা কম, আয়ত্ত করতে সময় কম লাগে, কিন্তু অল্প কিছু সংখ্যক প্রশ্ন, গুটি কতক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো অধিক সংখ্যক বার আসে। সেক্ষেত্রে 20 জন সাহিত্যিককে আপনি যদি 2 ঘন্টায় আয়ত্ত করেন, বাকি আরো কিছু সাহিত্যিককে বেছে নেন, আরো 20 জনকে বেছে নেন যাদেরকে আয়ত্ত করতে আপনার হয়তো 2 দিন লাগলো। তারপরে এমন আরো 20 জনকে বেছে নেন যাদের আয়ত্ত করতে 3 দিন লাগলো। এরকম করে যদি আপনি পরীক্ষার প্রস্তুতি নেন, বাংলা সাহিত্যের এই আধুনিক যুগের কথাই বলি, তাহলে আপনার এই 150 জন সাহিত্যিককে আয়ত্ত করতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। কিন্তু বন্ধুরা, শুরুতেই যদি বড় কাউকে বেছে নেন যার ভার আপনারা বইতে পারছেন না, তখন কিন্তু মনোবল ভেঙে যাবে, আত্মবিশ্বাসে চিড় ধরবে এবং পরীক্ষার প্রস্তুতিতে একটা হতাশা চলে আসবে। মনে হবে যে না, আমাকে দিয়ে হয়তো হবে না। তো বন্ধুরা, বারংবার করে আমি এইটাই বলে থাকি যে আপনারা এমন কাউকে বেছে নেন বা এমন 100 জন সাহিত্যিককে বেছে নেন যাদের প্রশ্নপত্রের সংখ্যা অনেকটাই কম, নির্দিষ্ট কিছু প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন আসে না, এই প্রশ্নগুলোই আসে। তো সেই রকম কয়েকজন সাহিত্যিককে যদি আপনারা বেছে নেন, তাহলে পরীক্ষার প্রস্তুতি গ্রহণটা অনেকটাই সহজ হয়ে যাবে। পরবর্তীতে ধরেন আপনারা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে দিয়ে শুরু করলেন, আবু জাফর শামসুদ্দিনকে পড়লেন, আবু ইসাককে পড়লেন, আবু জাফর ওবায়দুল্লাহকে পড়লেন, আবুল মনসুর আহমদকে পড়লেন, পরে আপনি নুরুল মোমেনকে পড়লেন, হুমায়ুন কবিরকে পড়লেন। পড়তেই পারেন, অল্প সময় লাগবে এবং অল্প কিছু সংখ্যক প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সর্বাধিক সংখ্যক বার আসে এবং প্রশ্নপত্রের মধ্যে বা প্রশ্নের মধ্যে ভিন্নতা কম। এরকম সাহিত্যিকগণকে যদি আপনারা বেছে নেন, প্রস্তুতি গ্রহণটা অনেকটাই আনন্দের হবে। যখন একের পর এক সাহিত্যিককে আপনি আয়ত্ত করবেন, আপনার আনন্দ হবে পরীক্ষার পড়াগুলো পড়তে, ভালো লাগবে আপনার, আপনি নিজের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করবেন। পরে আপনি আনোয়ার পাশাকে পড়লেন, মোহাম্মদ বরকতুল্লাহকে পড়লেন, ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমানকে পড়লেন, এস ওয়াজেদ আলীকে পড়লেন, আখতারুজ্জামান ইলিয়াসকে পড়লেন, আহমদ সাফাকে পড়লেন, সিকান্দার আবু জাফরকে পড়লেন, আনিস চৌধুরীকে পড়লেন। পড়তেই পারেন, দেখা গেল অনেকজন সাহিত্যিক আপনার আয়ত্তে চলে আসলো। সমর সেনকে পড়লেন, অদ্বৈত মূল্য বর্মনকে পড়লেন, কবি বেগম সুফিয়া কামালকে পড়লেন, অনেকজন সাহিত্যিক আপনার আয়ত্তে চলে আসলো। শহীদ কাদরিকে পড়লেন, দাউদ হায়দারকে পড়লেন। খুব বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু না, কিন্তু গুটিগত প্রশ্ন, নির্দিষ্ট কিছু প্রশ্ন অধিক সংখ্যক বার আসে। আর এই কবি বা এই সাহিত্যিকগণকে আপনারা যদি আয়ত্ত করে ফেলেন, দেখলেন যে 2 দিন বা 3 দিনে আপনি হয়তো 60 জন সাহিত্যিককে আয়ত্ত করে ফেললেন। এমন একজন সাহিত্যিককে বেছে না নিয়ে এরকম কাউকে বেছে নিলে অনেক দ্রুত কিন্তু আগানো যায়। বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আপনাদের জ্ঞাতার্থে বললাম, আপনাদের কল্যাণ কামনায় বললাম। বন্ধুরা, এই বিষয়গুলো একটু যদি মনে রাখেন, একটু যদি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, তাহলে আপনাদের নিজের মধ্যেই একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে কত দ্রুত এবং কত সহজে এই প্রস্তুতি গ্রহণ করা যাবে, এবং পরীক্ষা দেয়াটা তখন একটা বিভীষিকার বিষয় হবে না, এটি একটি আনন্দের বিষয় হবে। যে কোনো কাজে আনন্দ না থাকলে, পরিতৃপ্তি না থাকলে সে কাজটা কিন্তু ভালো হয় না। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। বন্ধুরা, ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আপনাদের উৎসাহ আমাদেরকে এগিয়ে চলতে অনেকটাই সাহস যোগায়। বন্ধুরা, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি, এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগটি দিয়েছেন আপনাদের সহযাত্রী হবার জন্য। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সর্বোপরি আপনারা আপনাদের জীবনে সফলতা অর্জন করুন। বন্ধুরা, আত্মবিশ্বাস ছাড়া সফলতা কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। তো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।